ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমরা অলরেডি কি করতে পারছি, মানে একটা শেপ, ওই জিওমেট্রিক শেপ বা যে কোনো শেপই হোক না কেন, ওই শেপটাকে পরিবর্তন করে শেপের সাথে শেপকে জোড়া লাগিয়ে বা শেপকে কেটে একটা লোগোর মতো জিনিস আমরা বানাইতাম। তারপর হচ্ছে পেন টুল দিয়ে আমরা ট্রেসিং করে লোগোর মতো বেশ কিছু জিনিস বানিয়েছি। আমরা গ্রিড লোগোর সাথে পরিচিত হয়েছি। লোগোর আরও কিছু কনসেপ্ট আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সার্কিউলার লোগো। সার্কিউলার লোগো জিনিসটা কি? সার্কুলার লোগো মানে হচ্ছে যেই লোগোটা একটা সার্কেলের মধ্যে থাকে, এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া। কিন্তু সব লোগোই যে সার্কুলার লোগো হবে ব্যাপারটা এরকম না, মানে মানে এরকম না যে সার্কেলের ভিতরে থাকলেও এটা সার্কুলার লোগো। সার্কুলার লোগোর আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যদি একটু দেখাই। সার্কুলার লোগো যেমন দেখেন, এটা আমরা বলতে পারি হ্যাঁ এটা সার্কুলার লোগো, এটা একটা সার্কেলের মধ্যে আছে, কিন্তু এটা কি আমরা সার্কুলার বলতে পারবো? এটা সার্কুলার না। বাট আমরা সার্কুলার লোগো সার্চ করার পরে এই জিনিসটা আসছে কিনা, এই জিনিসটা আসছে, তার মানে একটা সার্কেলের ভিতরে থাকলেই সার্কুলার লোগো। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না, এটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলা কি চলেন আমরা আগে একটু সার্কুলার লোগোর বিহেভগুলা দেখি, তারা কিভাবে আচরণ করে। সার্কুলার লোগোর বৈশিষ্ট্য হচ্ছে ওই একটা লোগোর মধ্যে সকল কোম্পানির ইনফরমেশন থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানির স্লোগান বা ট্যাগলাইন, তারপর হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, দেখবেন যে কিছু স্টার থাকে, 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার স্টার থাকে, এবং ওই সবগুলা ইনফরমেশন একটা জায়গাতে থাকে, একটা জায়গাতে সেন্ট্রালাইজ থাকে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি সার্কুলার লোগো। এখন এই সেন্ট্রালাইজড অনেকভাবে হইতে পারে। সেন্ট্রালাইজ সাধারণত সার্কেল দিয়ে করা যেতে পারে, পলিগন দিয়ে সেন্ট্রালাইজড করা যেতে পারে। কারণ আমি যদি একটু নিচের দিকে এসে দেখাই, যেমন হচ্ছে যে লেটস সে কোনটা দেখাবো, এখানে আসি, এটাতে আসি, যেমন এটা কি সার্কুলার লোগো? এটা সার্কুলার লোগো না। কিন্তু এবার দেখেন সার্কুলার লোগোর যে বৈশিষ্ট্যগুলা, যে কোম্পানির নাম, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানি কয়েকটা স্টার থাকে, এই সবগুলো জিনিস একই জায়গাতে আছে কিনা, তাহলে এই যে বৈশিষ্ট্যটা পাইলাম, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? সার্কুলার লোগো বলতে পারি। আবার দেখেন যেমন এই যে এটা সার্কুলার লোগো কাইন্ড অফ। তাহলে এটাকে কেন আমরা সার্কুলার লোগো বলতেছি? কারণ প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের হচ্ছে স্লোগান, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানির হচ্ছে ক্যাটাগরি কীরকম, প্রিমিয়াম কোয়ালিটি, এই টাইপের একটা স্লোগান তারা দিচ্ছে এখানে। তারপর হচ্ছে বেশ কিছু শেপ, আবার কিছু স্টার, এই সকল জিনিস একটা জায়গাতে সেন্ট্রালাইজড আছে কিনা, এই জন্য এটাকে আমরা বলতেছি সার্কুলার লোগো। বুঝতে পারছি? প্রথম কনসেপ্ট ক্লিয়ার সবার? সার্কুলার লোগো কী জিনিস এটা আমরা বুঝলাম। এবার আসি, এই সার্কুলার লোগো ডিজাইন অনেক সময় অনেক কোম্পানি চায়। কেন চায়? অনেক সময় কস্ট কাটিংয়ের জন্য, মানে কস্টিংটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। কারণ আপনারা জানেন একটা কোম্পানি যখন মানে খুব বড় জায়গাতে বা বড় ইয়াতে যে রান করতে যায়, তখন তাদের অনেক বেশ কিছু জিনিস ডিজাইন করতে হয়, ব্যানার, পোস্টার, তার ফেস্টুন, তারপর হচ্ছে বিলবোর্ড, হাবি যাবে, আরও বেশ কিছু জিনিস। এবং সেই সাথে দেখা যায় সিল যেগুলো থাকে, কোম্পানির সিল চিনি আমরা, কোম্পানির সিলও ডিজাইন করতে হয়। সার্কুলার লোগো ডিজাইন করলে যেটা হয় যে একই সাথে আমার কোম্পানির লোগোটাও হয়ে যায়, ওই লোগোটাকে আবার তারা সিল হিসাবেও ব্যবহার করতে হয়, এবং এই জায়গাতে এসে কস্টটা অনেকখানি কমে যায়। বুঝতে পারছিস? এই জন্য দেখবেন যে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আই নিড এ লোগো ডিজাইন বাট আই নিড ইট টু বি এ সার্কেল। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা সার্কুলার লোগো অ্যাকচুয়ালি সে চাচ্ছে। তাহলে টাইপ তো বুঝলাম, ক্যাটাগরি তো বুঝলাম। এবার আমরা যেটা করতেছি বা আমরা কোনটা করব, আমরা করব হচ্ছে সার্কুলার লোগোর মধ্যেই সার্কেলও আছে। সার্কুলার লোগোর মধ্যে দেখেন এটা কি সার্কেলের মধ্যে, এই যে এই জিনিসটা, এটা সার্কুলার মধ্যে না, এটা পলিগনের মধ্যে। বাট তারপরও সার্কুলার লোগোর যে বৈশিষ্ট্যগুলো দেখেন তো, এই বৈশিষ্ট্যগুলো এখানে আছে কিনা? আছে। এরপরে বলেন তো এই যে এটা কি সার্কেল? বাট সার্কুলার লোগোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে আছে কিনা? আছে। সো এই ব্যাপারটাকে আমরা বলছি সার্কুলার লোগো। এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সার্কুলার লোগো আমি দিয়ে দিয়েছি অলরেডি ছবি, এখান থেকে এই ছবি আপনাকে ট্রেসিং করবেন টোটাল 10টা। আচ্ছা, আরেক ধরনের লোগো, এটাকে আমরা বলি ওয়ার্ড মার্ক লোগো। ওয়ার্ড মার্ক বলতে বোঝায় যে একটা ওয়ার্ড ওই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা জিনিস, হয়তো বলে বুঝাইতে পারবো না, আমি দেখাই। ওয়ার্ড মার্ক লোগো, ওয়ার্ড মার্ক লোগো বলতে বুঝাচ্ছি যেমন এটাতে আমরা যদি একটু দেখি কি লেখা এখানে, ক্লিক। সো যেখানে ক্লিক লেখা তার মানে সিটাকে এমনভাবে মডিফাই করা যাতে দেখতে মনে হচ্ছে এটা মাউসের আইকনের মতো লাগতেছে, ক্লিকের মতো লাগতেছে। আমি যদি আরেকটু নিচের দিকে আসি,
এখন এভাবে না লিখে আমি একটু নিশ ধরে সার্চ করি, লেটসে যেটা আমি বললাম যে জিম ওয়ার্ডমার্ক লোগো। তাহলে দেখেন তো এখানে কি লেখা, স্ট্রং। তাহলে ওটাকে এমনভাবে মডিফাই করা বা ও এর সাথে এমন কিছু শেপ ইনক্লুড করা যাতে এই লেখাটার মধ্যে একটা স্ট্রং একটা ভাইব আসে। সিমিলারভাবে যেমন আমরা যদি একটু এটাতে আসি, এখানে কি লেখা, জিম। ওয়াইকে এমনভাবে মডিফাই করা যাতে এটা দেখতে বাইসেপসের মতো লাগে। নিচের দিকে যদি আসি, এই যে দেখেন ওয়াইকে এমনভাবে মডিফাই করা যাতে এটা মনে হচ্ছে ওয়েট লিফটিং, এরকম একটা ব্যাপারটা যাতে বোঝা যায়, এবং একই সাথে এটা জিমের লোগোও বোঝাচ্ছে, আবার আমার কথাটাও বোঝা যাচ্ছে। সিমিলারভাবে আরও কিছু ক্যাটাগরি আছে, যদি জিম থেকে বের হয়ে যেমন বলি যে বেইট কি জিনিস চিনি, বেইট হচ্ছে এই যে এটাকে একটু দেখেন, ওই যে মাছ ধরে যেটা দিনা মাছের যে হুক থাকে, খেয়াল করছেন, ওইটাকে বলা হয় হচ্ছে বেইট। সো বেইট এই জিনিসটাকে এমনভাবে মডিফাই করা, এটাকে এমনভাবে মডিফাই করা যাতে এটা দেখতে ওই হুকের মতো লাগে। আরেক টাইপের হয় যেমন যদি দেখে যে ক্লক, যেমন এখানে টাইম, তাহলে আই কেমনভাবে মডিফাই করা যাতে পুরাটা দেখতে কিসের মতো লাগে, একটা ঘড়ির মতো লাগে। সিমিলারভাবে আমি যদি এখন এইটাকে অন্য একটা নামকরণও করা হয়, এগুলোকে আমরা বলি হচ্ছে টাইপোগ্রাফি লোগো আমরা বলি। সো টাইপোগ্রাফি লোগোর একটু নিচের দিকে আসি, যেগুলো খুঁজতেছি আই থিঙ্ক এই টাইপের কিছু একটা জিনিস। যেমন এই যে দেখেন ক্লককে এমনভাবে মডিফাই করা ও আর এলকে যাতে এটা দেখতে কিসের মতো লাগতেছে, এখন ঘড়ির মতো লাগতেছে। সিমিলারভাবে এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমরা একটু দেখি। এখানে দেখেন যেমন এখানে লেখা টানেল, দুইটা এন আমরা বুঝতেছি, বাট দুইটা এনকে কিছু শেপ দিয়ে এমনভাবে মডিফাই করা কিসের মতো লাগতেছে, টানেলের মতো লাগতেছে। তারপরে হচ্ছে এখান থেকে এটা কি লেখা, স্পাইডারম্যান। তাহলে স্পাইডারম্যানের এম কে এমনভাবে মডিফাই করা যাতে স্পাইডারম্যানের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারের যে মেইন জিনিসটা ওইটা এখানে প্রকাশ পায়। সিমিলারভাবে প্যারালাল বলতে কি বোঝায়, সমান্তরাল। তাহলে দেখেন এই প্যারালালের ই বা এল আর হচ্ছে ই এর পরে যে এল, দুইটা সমান্তরাল ভাবে আছে কিনা, মানে কোন একটা ওয়ার্ডকে এমনভাবে লেখা, এমনভাবে সাজানো যাতে ওই সাজানোর পরে ওই জিনিসটাকে প্রকাশ করে। যেমন আমি ক্লক লিখলাম, ক্লকটাকে এমনভাবে সাজাবো এটা দেখতে যাতে ঘড়ির মতো লাগে। আমি হচ্ছে কি বলে স্পাইডারম্যান কেমনভাবে লিখবো যাতে এটার বৈশিষ্ট্য প্রকাশ করে। বোতল এমনভাবে লিখবো যাতে লেখাটা দেখার পরে বোতলের মতো একটা ফিল আসে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি টাইপোগ্রাফিক লোগো। এই ধরনের কিছু আপনাদের হোমওয়ার্ক দেওয়া আছে, এখানেও দেওয়া আছে টোটাল 10টা। তো দেখেন ফ্লাইট লেখা আছে, তাহলে এখানে বলেন তো কাকে মডিফাই করা হয়েছে, এইচ কেমনভাবে মডিফাই করা দেখতে ফ্লাইটের মতো লাগতেছে। তারপর হচ্ছে এখানে লেখা আছে স্টাডি, এই যে স্টাডি লেখা, তাহলে ডি কেমনভাবে মডিফাই করা কিসের মতো লাগতেছে, কিসের মতো, বুকস বইয়ের মতো। আচ্ছা এখানে কাকে মডিফাই করা হয়েছে, পিজাকে। আচ্ছা এইখানে কাকে মডিফাই করা হয়েছে বলেন তো, ইকে, মানে ইকে এমনভাবে মডিফাই করে দেখতে এখন কিসের মতো লাগতেছে, মাইক্রোফোনের মতো লাগতেছে। সো এই ব্যাপারগুলো মূলত আজকে আমরা ডিজাইন করব, এবং একই সাথে আমরা কয়েকটা প্রজেক্টও দেখে ফেললাম। সার্কুলার লোগোর একটা প্রজেক্ট হলো, ওয়ার্ডমার্ক লোগোর আর একটা প্রজেক্ট হলো। এখন এই লোগো বানানোর জন্য আমরা বানাবো কিভাবে, ধরেন যে এখানে অনেকগুলো অপশন আছে, ইলাস্ট্রেটরের কয়েকটা অপশন আগে আমি দেখাই। যেমন আমরা গত ক্লাসে এরকম লেখালেখি করছিলাম, তাই না? এই লেখাগুলোর মধ্যে এরকম কিছু লেখা ছিল না, যে একটা সার্কেলের উপরে আমাদের ওই যে ইউ আর এরকম একটা লেখা ছিল, ওইটা সার্কেলের উপরে লিখতে হইতো। ওইভাবে আপনারা লিখতে পারতেন, বাট এটাকে আমরা আরও সহজে লিখতে পারতাম কিভাবে। ধরেন যে লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে আমাদের এখানে একটা অপশন আসবে, এটার নাম হচ্ছে মেক এনভেলপ। এই অপশন যদি না থাকে তাহলে দেখেন এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে মেক উইথ এন বা ওয়ার্ড যেটা আছে এটাকে যদি আপনারা ক্লিক করেন তখন আপনার ওই আইকনটা আসবে। অনেকের প্রবলেম হতে পারে, স্যার আমার তো ওই আইকনটা আয় না, তাহলে লেখা সিলেক্ট করা নাই। স্যার আমার লেখা সিলেক্ট করছি তাও আয় না, তাহলে কি করতে হবে, কন্ট্রোল প্যানেলটা অন করতে হবে। সিলেক্ট করে অন করলাম, এখন দেখেন আমার লেখাটা কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। এখন এটা কি শুধু উপরের দিকেই বাঁকা হবে না, এখানে দেখেন আরো অনেকগুলো স্টাইল আছে, আমি যে স্টাইলে দিই না কেন ওই স্টাইলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে।
এখন মনে করেন আমি এটাকে এরকম একটা স্টাইল করলাম, স্টাইল করার পরে আমি যদি ওকে করে দেই, এবার যদি আমার মনে হয় যে না আমি তো অ্যাকচুয়ালি লেখার কালারটা চেঞ্জ করব, তাহলে আপনি এখানে আসেন, লেখার কালার চেঞ্জ করেন, ওকে দেন, লেখার কালার চেঞ্জ হবে না। আপনি যদি এখান থেকে বলেন যে পিঙ্ক কালার, দেখেন লেখার কালার চেঞ্জ হচ্ছে না। আপনার মনে হলো যে আচ্ছা টাইপ টুল দিয়ে আমি লেখাটাকে একটু এডিট করব, অন্য একটা লেখা আমি লিখতে চাই, অন্য লেখার মতো এডিট অপশন আসতেছে না। তার মানে আমার যা কালার চেঞ্জ করা দরকার, যা এডিট করা দরকার, কখন করতে হবে? এর আগে করতে হবে, আগে করে তারপর স্টাইলটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে লেখাগুলোকে মডিফাই করব, এডিট করব। যেমন যে লিখলাম যে GB 2539 লিখে এবার যদি আমি অ্যাপ্লাই করি, এবার দেখেন স্টাইল অ্যাপ্লাই হয়েছে। বুঝতে পারছি? এখন স্টাইল যে শুধুমাত্র উপরের দিকেই যাবে নট নেসেসারি, আমরা ওই স্টাইলকে ডান পাশে নিলে উপরের দিকে যাবে, বাম পাশে নিলে নিচের দিকে আসবে। অনেক সময় আবার যদি আমরা এরকম দেখি না, হরাইজন্টাল মানে কি? হরাইজন্টাল মানে লম্বালম্বি, তাহলে পাশাপাশি। তাহলে আমি যদি হরাইজন্টালি এটা বাড়াই, তাহলে দেখেন আমার ডান পাশে বাড়তেছে। কেন ডান পাশেই বাড়লো? কারণ আমি এটাকে ডান পাশে সরাইছি। আমি যদি এটাকে বাম পাশে সরাইতাম তাহলে বাম পাশে হইতো। আচ্ছা, এরকম আপনারা অনেক সময় দেখছেন না যে লেখাটা এরকম থাকে, ওই যে ক্রিকেট খেলার সময় দেখবেন যে পিচের উপরে লেখা থাকে, তাই না? তাহলে ওই ধরনের লেখাগুলোকে আমরা লিখতে পারি কিভাবে? লেখাটা লিখে আমরা যদি এখানে ভাবে রাখতাম, তাহলে মনে হতো যে এটা পিচের উপরে বা রাস্তার উপরে লেখাটা আছে। ওকে, এবার আসি, অ্যাপ্লাই করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে অপশনগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আর্ক লোয়ার, আর্ক মানে হচ্ছে বাঁকানো বা আর্ক মানে হচ্ছে বাঁকা। কীভাবে বুঝলাম আর্ক মানে বাঁকা? দেখেন আপনাদের এখানে একটা টুলস ছিল, এই টুলটার নাম হলো আর্ক টুল বা আর্চ টুল। আর্চ মানে এটা কিভাবে আসতো? বাঁকা হয়ে আসতো। তাহলে এবার আপনারাই আমারে বলেন যে যদি এখানে লেখা থাকে আর্চ লোয়ার, তাহলে কি হবে? নিচের দিকে বাঁকা হবে। তাহলে আমি এগুলাকে 0 করে দেই, এটাকে 0 করি, এটাকে 0 করি। এবার যদি আমি আসি ডান দিকে নেই, তাহলে দেখেন আমার উপরের অংশটা ঠিক থাকতেছে, পরিবর্তন হচ্ছে কোন অংশ? নিচের অংশ। আমি চাই যে না এটা তো নিচে নামতেছে, উপরের পার্টটা ঠিক থাকবে বা উপরেরটা লেভেলে থাকবে, লেভেলে থেকে নিচেরটা একটু ধরেন যে উপরের দিকে এরকম উঠে যাবে। তাহলে হইলো কিনা? আচ্ছা, যদি আমরা উল্টাটা চাই, যদি বলি আর আপার, তাহলে কোথায় পরিবর্তন হবে? ডানে না বামে? উপরে পরিবর্তন হবে। তাহলে আমি যদি উপরের দিকে বাড়াইতে চাই, উপরের দিকে বাড়লো, উপরের দিকে কমাইতে চাইলে উপরের দিকে কমলো। বুঝতে পারছি? এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন আছে, ওই অপশনগুলো দিয়ে আপনারা এই কাজগুলোকে, আজকের যে হোমওয়ার্কগুলো আছে ম্যাক্সিমাম এই অপশনগুলো দিয়েই আমরা করতে পারবো। মজার বিষয় হলো এই অপশনটাতে শুধুমাত্র লেখার ক্ষেত্রেই প্রযোজ্য, ব্যাপারটা এরকম না, এটা আমরা শেপের ক্ষেত্রেও কাজে লাগাইতে পারি। কীরকম? ধরেন আমি একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে এখন দেখেন আমার কি ওই অপশনটা আসছে, আমার রেক্টেঙ্গেলও সিলেক্ট করা, আমার কন্ট্রোল প্যানেলও আছে, তারপর এখানে নাই। তার মানে কি বোঝা গেল? যখন আমরা কোনো শেপ সিলেক্ট করব তখন কি এখানে থাকবে, কিন্তু যখন লেখা সিলেক্ট করব তখন থাকবে কিনা? তখন থাকবে। তাহলে শেপ সিলেক্ট করলে ওইটাকে কিভাবে নিয়ে আসবো? ওইটা নিয়ে আসার জন্য আমরা আসবো অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, ওই যে মেক উইথ ওয়ার্প আসছে। এবার যদি আমরা আসি এখান থেকে বললাম আর্ক, ওই যে দেখেন শেপটা আর্ক যদি দেই বাঁকা হয়ে গেছে, অ্যান্ড দেন বলে দিলাম ওকে। বুঝতে পারছি? অনেক সময় যেটা হয়, এখন এই শেপের কালারকে আমরা পরিবর্তন করতে পারবো না এখনই। তার কারণ হচ্ছে এখানে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, এটা এখনো পরিপূর্ণভাবে শেপ হয় নাই। সো এটাকে যদি আমরা শেপ বানাইতে চাই তাহলে এটাকে একটা কাজ করতে হয়, এই কাজটার নাম হলো এক্সপ্যান্ড করা। কি করা? এক্সপ্যান্ড। এবার এই এক্সপ্যান্ডটা কিভাবে করতে হয়? সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সপ্যান্ড আর একটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখেন তো আমার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করা যাচ্ছে? যাচ্ছে না, আমার এক্সপ্যান্ডে ক্লিক করা আছে। তার মানে এখানে আপনাদের একটা কনফিউশন হইতে পারে যে স্যার এখানে তো দুইটা আছে, কখন কোনটা আমরা ইউজ করব? তো যখন যেটা ক্লিক করা যাবে তখন ওইটা আমরা ব্যবহার করব। কখনো এক্সপ্যান্ড ক্লিকেবল হয়, কখনো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করা যায়, আবার কখনো কখনো দুইটাই ক্লিক করা যায়। সো যখন যেটা ক্লিক করা যায় তখন সেটা আমরা ক্লিক করব বা তখন সেটা অ্যাপ্লাই করব। যদি দুইটাই অ্যাপ্লাই করার অপশন থাকে তাহলে দুইটাই অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছি? ওকে, দেন আমি বললাম এক্সপ্যান্ড, ওকে করে দেই। এবার আমি যদি যে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, হয়েছে কালার অ্যাপ্লাই। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অবশ্যই আছে, টেক্সটের ক্ষেত্রে এক্সপ্যান্ডের অপশন আছে। সিলেক্ট করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, আইড্রপার টুল, কালার। বুঝতে পারছি? আর কি
অবজেক্টে যে নিতে হবে। আর কি দিলাম, আর কি, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা একটু পরের স্টেজে যাই। কিছু শেপ আছে, যেমন মনে করেন এটা একটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলকে আমি অন্য ধরনের একটা শেপ বানাইতে চাই। লেটস সে আমি বানাইতে চাই অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে আসলাম মেক উইথ ওয়ার্প, মেক উইথ ওয়ার্পে এসে আমি বলে দিলাম যে ফ্ল্যাগ। তাহলে ফ্ল্যাগ মানে আমরা জানি পতাকার মতো একটা ভাইব আসবে। তাহলে আপনি চান পতাকা বেশি উড়বে, তাহলে বেশি উড়াইতে পারবেন, আর কম উড়াইতে চাইলে কম উড়াইতে, ধরেন আমি এতটুকু উড়াইতে চাই। দেন বললাম ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে করে দিলাম। দেন শেপটাকে দিলাম লেটস আমি একটু বড় করে দিই। এখান থেকে আমি লিখলাম ফ্ল্যাগ। ওই যে একটু আগে আমরা টাইপোগ্রাফিক লোগো দেখলাম না, টাইপোগ্রাফি লোগো, যে ফ্ল্যাগ লেখাটাকে এমনভাবে আমরা মডিফাই করতে পারি যাতে দেখতে কিসের মতো লাগে, ফ্ল্যাগের মতো লাগে, পতাকার মতো লাগে। তখন আমরা কি করব? তখন আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা লেখাটা লিখব, তারপরে আমরা শেপটা নিব, এরকম যে শেপে কনভার্ট করতে চাই ওই শেপটা আমরা নিব। নেওয়ার পরে লেখা আর শেপ দুইটাকে ধরতে হবে, দুইটাকে ধরে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এখানে বলে রাখা ভালো আমার শেপটা কিন্তু উপরে থাকতে হবে, শেপ নিচে থাকলে কিন্তু হবে না। শেপ কই থাকবে? শেপকে আমরা উপরে নিয়ে আসলাম। এরপর লেখার শেপ দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, অ্যাপ্লাই করলাম। দেখেন ফ্ল্যাগ লেখাটা এমনভাবে মডিফাই করা যাতে দেখতে কিসের মতো লাগতেছে, ফ্ল্যাগের মতো লাগতেছে। এখন আপনি হয়তো বলতে পারেন স্যার আমার তো সবসময় ফ্ল্যাগ লাগবে না, আমার তো অন্য কিছু লাগতে পারে, আমার তো বোতল লাগতে পারে, ঠিক কি না? তাহলে তখন আমরা কি করব? তাই না, আমরা তাহলে একটা অনলাইন থেকে বোতল নিয়ে আসি। এরকম একটা আমরা বোতল নেই, কপি, এটাতে তাড়াতাড়ি করে ট্রেসিং করে ফেলি। কার্ভ টুল, এটারে বাঁকা করে দিলাম, এটারে বাঁকা করে দিলাম। শেপ রেক্টেঙ্গেল আসবে, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল যাবে, ওই দুইটা কর্নার রাউন্ড হয়ে যাবে। কোন রাউন্ডটা করতে পারি না? দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে দুইটা কর্নার রাউন্ড করতে চাই ওই দুইটা কর্নারকে সিলেক্ট করে রাউন্ড করে দিলেই হবে। সবগুলার কালার আমি দিব হচ্ছে ব্ল্যাক, এবং সবগুলাকে আমি একটা কাজ করি, এটা তো আলাদা আছে, সবগুলোকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে বলে দেবো ইউনাইট। এটা একটা বোতল হয়েছে, রাইট? এবার আমরা এখান থেকে লিখলাম যে বোতল। তাহলে আমরা বোতল লেখাটাকে এমনভাবে লিখতে যাচ্ছি দেখতে কার মতো লাগবে, বোতলের মতো লাগবে। শেপটারে তাহলে একটু বড় করি, কালার চেঞ্জ করি, শেপ থাকবে উপরে, লেখা থাকবে নিচে। লেখা শেপ দুইটাকেই ধরবো, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। এখন দেখতে এরকম লাগতেছে কেন? কারণ আমার ফন্টটা ছিল হরাইজন্টাল আর শেপটা কেমন ছিল, ভার্টিক্যাল, তার কারণে এরকম হয়েছে। সো আমি একটু একটা কাজ করি, ফন্টকে আমি চেঞ্জ করে ফেলি, ক্যারেক্টার প্যানেল থিং, একটু লম্বা টাইপের আমি ফন্ট নিলাম। ঠিক, বোতলটা আমাদের একটু শেপ থাকবে উপরে, সিলেক্ট অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট হয়েছে। এখন হয়তো দেখতে একটু অন্যরকম লাগতেছে, বাট যখন এটা আমরা অ্যাকচুয়ালি প্রজেক্ট বেসিসে ইউজ করব
তখন এটা দেখতে মোটামুটি একটু ভালো লাগবে। এভাবে যদি রাখি, দেখেন দূর থেকে কিসের মতো লাগতেছে, একটা বোতলের শেপের মতো লাগতেছে। তো সবসময় যেটা ভালো কাজ করে ব্যাপারটা এরকম না, বাট আমাদের এরকম কিছু শেপ থাকে, যেমন হচ্ছে যে দেখবেন কিছু শেপ থাকে এরকম যে কিছু অংশ বড়, যেমন লেটস আমি এখান থেকে একটা টুল নিই, এটার নাম হচ্ছে স্কেল টুল, বা আরেকটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে এখান থেকে আসবে হচ্ছে 3 নাম্বার পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টে এসে আপনি ওর গায়ের উপরে উঠছেন কেন? অসুস্থ? কি হয়েছে? জ্বর? জ্বর এলে এভাবে কারো গায়ের উপরে উঠে যাবেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে পার্সপেক্টিভ ডিস্টর্টে এসে আমি যদি একটাকে যদি বাড়াই এরকম, তাহলে দেখেন আমি বাড়াচ্ছি শুধুমাত্র নিচের দিকে, বাট এটা কই বাড়তেছে? উপরের দিকেও বেড়ে যাচ্ছে। সে ধরেন এভাবে রাখলাম আমি, এই শেপটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি না, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটাকে বলবো কপি। এটাকে আমরা এর সাথে জোড়া লাগাই দিলাম। জোড়া লাগানোর পরে এখান থেকে আমি বেসিক একটা টেক্সট লিখলাম। এবার আমি চাচ্ছি এই লেখাটা এমনভাবে লেখা হবে যে শেপ যেখানে বড় লেখাটাও এখানে বড় হবে, শেপ যেখানে ছোট লেখাটাও এখানে ছোট হবে। তাহলে আমার শেপটাকে রাখতে হবে উপরে, শেপ উপরে রেখে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। তাহলে আমার শেপ যেখানে বড় লেখাও এখানে বড় হইলো, শেপ যেখানে ছোট লেখাও এখানে ছোট হয়েছে। এই জিনিসটা বুঝতে পারছি সবাই এতটুকু পর্যন্ত? শেপকে সিলেক্ট করছি, মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, এই যে ব্রিং টু ফ্রন্ট, ওই যে শর্টকাট এখানে দেওয়া আছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পেরেছি? ওকে, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। এতটুকু পর্যন্ত বুঝছি সবাই? প্রশ্ন আছে কারো? এবার চলেন, এবার আজকের হোমওয়ার্ক করতে গেলে দেখবেন ঘুরে ফিরে এই জিনিসগুলো রাখতেছে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ জিনিসটা কি? ধরেন এই শেপটাকে আমি সমানভাবে চারপাশ থেকে বড় করতে চাই, তখন আমরা কি করব? আপনার হয়তো অনেকে মনে হয় স্যার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেই তো হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপর শিফট অল্টার ধরে বড় করলাম, এরপর যদি কালারটাকে চেঞ্জ করে দেই তাইলেই তো হয়ে গেল। দেখেন এটা কি এখানে যতটুকু বাড়লো যে পরিমাণে, এখানে কি ততটুকু পরিমাণে বাড়ছে? বাড়ে নাই। তাহলে সবসময় কন্ট্রোল সি কন্ট্রোল এফ কাজ করবে? করবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কখন কাজ করবে? যখন আমার শেপটা জিওমেট্রিক হবে, যেমন এটা একটা স্কোয়ার বা এটা একটা সার্কেল, এরকম যখন হয় তখন আবার ওই শেপটা বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তখন আমরা শেপগুলোকে প্রপোর্শনালি বড় বা ছোট করতে পারি। কিন্তু শেপটা যদি জিওমেট্রিক না হয়, জিওমেট্রিক বলতে বোঝাচ্ছি যেমন দেখেন তো, আমি যদি এভাবে একটা শেপ নেই, এটা কি কোনো জ্যামিতিক শেপের মধ্যে পড়ে বা জ্যামিতিক কোনো নিয়মের মধ্যে এটাকে আমরা ফেলতে পারি? পারি না। তাহলে এই ধরনের শেপকে আমরা কখনোই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বড় ছোট যদি করি, দেখেন এটার আউটপুটটা কিন্তু ভালো আসবে না। এটার দূরত্ব দেখেন আর এটার দূরত্ব দেখেন, ভালো আসছে? ভালো আসে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অফসেট পাথ আমরা করব। কিভাবে করতে হয়? সিলেক্ট করব অবজেক্ট পাথ অফসেট পাথ। অফসেট পাথে এসে আমরা শেপটাকে প্রপোর্শনালি বড়ও করতে পারি, আবার প্রপোর্শন ওয়াইজ ছোটও করতে পারি। মানে আমি যদি এখান থেকে একটু বাড়াই, যে দিলাম 18, ওকে করে দেই, কালারটাকে আমরা চেঞ্জ করে ফেলি। এবার দেখেন আমার সব জায়গাতে সমানভাবে বাড়ছে কিনা? গতলে স্যার আমি তো বাড়াইতে পারলাম, কমাবো কিভাবে? কমানোর জন্য সেম প্রসেস, অবজেক্ট পাথ অফসেট পাথ। এখানে আমার ভ্যালুটা দিতে হবে নেগেটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু আছে, জাস্ট আমরা এখান থেকে নেগেটিভ ভ্যালু যদি দিই তাহলে দেখেন এটা ভিতরের দিকে আসছে। এবার আমরা কালারটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের শেপটা এখন ভিতরের দিকে আসলো। বুঝতে পারছি? সো মোটামুটি এইগুলোই হচ্ছে আজকের হোমওয়ার্কে আপনাদের জন্য যা যা দরকার রিসোর্স, এগুলোই লাগবে, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। এবং একদম প্রথম ক্লাস থেকে যা যা শিখে আসছি, কালার অ্যাপ্লাই করা, শেপ উপরে নেওয়া নিচে নেওয়া, রোটেশন, মানে একদম ইলাস্ট্রেটর প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যা যা দেখলাম, এর বাইরে আশা করতেছি আর কোনো জিনিস লাগবে না। চলেন আমরা একটু টেস্ট করে দেখি। গরম লাগে কার? একটু সামনে চলে আসেন তাহলে। হ্যাঁ, আচ্ছা এখানে আসেন। এখান থেকে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি? ধরেন
আচ্ছা এখানে কিছু জিনিস আমি বলে দেই। এই যে দেখবেন কিছু লোগোতে একটু ভাঙ্গাচুরা আছে, ঠিক আছে, দেখবেন যে এইগুলো একটু ভাঙ্গা, এরপরে হলো যে এই যে এগুলো একটু ভাঙ্গা, এত ভাঙ্গাভাঙ্গি আপনাদের করা লাগবে না। আপনারা একদম শেপগুলোকে স্ট্রেট ফরওয়ার্ডই নিয়ে একদম মানে ভাঙ্গাভাঙ্গি করতে হবে বা হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম টেক্সচারটা আসতে হবে, এটা নেসেসারি না। আপনাদের শেপটা মিনিমাল হইলেও হবে, প্রবলেম নেই। আমরা শুরু করতে পারি কোনটা দিয়ে? বাংলাদেশের লোগো দিয়ে শুরু করতে পারি। তাহলে এটা আমরা বানাবো কিভাবে? সিলেক্ট করি, এখানে আসলাম। বলেন তো প্রথমে আমরা বলছিলাম অবজার্ভ করতে হবে, তাই না? তাহলে বলেন তো প্রথমে কি নিব আমরা? সার্কেল নিব। তাহলে আমরা নিলাম একটা সার্কেল। সার্কেল রাখি। আমরা দেখতেছি সার্কেলের পাশে একটা সবুজ কালার কি আছে? স্ট্রোক আছে। তাহলে স্ট্রোকে আসবো, আইড্রপার টুল নিয়ে শিফট ধরে অ্যাপ্লাই করবে, এন্ড দেন স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিলাম, বেশি মোটা হয়ে গেছে, হইল। ওই সেম শেপটা ভিতরের দিকেও আছে। তাহলে যেহেতু এটা একটা জিওমেট্রিক শেপ, আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করতে পারি কিনা? পারি। আবার আমরা আরেকভাবেও ছোট করতে পারি, অবজেক্ট, ট্রান্সফর্ম, স্কেল, মনে আছে? তো স্কেল থেকে আমরা যদি এটাকে ছোট করি, ওকে না কপি, আইড্রপার টুল, কালার, হইল। আপনারা বাংলাদেশের ম্যাপ বানাইছিলেন এবং বলছিলাম এটাকে সেভ করে রাখতে। যারা সেভ করে রাখছেন ভালো, যারা সেভ করে রাখেন নাই আবার বানাবেন। আমি দেখি আমার সেভ করা আছে নাকি। 2500 আমারও সেভ করা আছে, ইয়েস। এখন দেখেন সেভ করা থাকলেও তো ঝামেলা। কি ঝামেলা? দেখেন আমরা কি করছিলাম, আমরা যখন এই ম্যাপটাকে বানাইছিলাম আমরা এই যে জেলাগুলা কেটে টুকরা টুকরা করছিলাম না? কিন্তু এখানে কি জেলাগুলা আলাদা করা? দেখেন তো, এই যে এখানে আলাদা করা না। তাহলে এবার আগে আমাদের কি করতে হবে? সবগুলো জোড়া লাগাইতে হবে, তারপরে এটাকে আমরা এখানে নিতে পারবো। তাহলে কিভাবে নিব? সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা আগে সবগুলো ফিল কালারে নিয়ে আসবো। ফিল কালার এনে আমরা সবগুলোকে ধরে ইউনাইট করব। তাহলে সব জোড়া লাগলো। কিন্তু এই যে মাঝখান দিয়ে যে নদী ছিল, এই নদী তো লাগে নাই। তাহলে নদীর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্সট্রা আমরা কিছু শেপ নিব। এক্সট্রা শেপ কীভাবে নিতে পারি? পেন টুল দিয়ে, যেদিক দিয়ে আমার শেপগুলো প্রয়োজন ওদিক দিয়ে আমরা শেপগুলো নিয়ে ফেলি। এদিক দিয়ে লাগবে, ফিল কালার। এদিক দিয়ে আমার জোড়া লাগাতে হবে, এখান থেকে আমরা শেপগুলো নিয়ে ফেলি। সবগুলোকে সিলেক্ট করব, ইউনাইট করে ফেলি। এবার জোড়া লাগছে সব, এন্ড দেন এবার এটাকে ধরে আমরা নিয়ে আসি, শিফট অল্টার ধরে ছোট করব, সেন্টারে রাখি। কি অবজেক্ট বানাবো? কি অবজেক্ট বানিয়ে আমরা বলবো অ্যালাইন, আর একটু ছোট করলাম, আইড্রপার টুল দিয়ে কালার দিলাম। ভালো কথা। লেখা কিভাবে লিখবো? যেহেতু এটা একটা মানে কি বলে পাথের উপরে লেখা, তাহলে আমাদের আগে একটা সার্কুলার পাথ নিতে হবে। তাহলে ওই সার্কেলটাকে আমরা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করব, টাইপ টুল নিয়ে অল্টার ধরে পাথের উপরে ক্লিক করব, এন্ড দেন আমরা এখানে যেটা লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটার লেখা কি সেম? তাহলে আমরা ফন্টটাকে আগে চেঞ্জ করে ফেলি। ফন্ট আমরা চেঞ্জ করলাম। আমরা দেখতেছি সবগুলো লেখা বড় হাতের, তাহলে অল ক্যাপস করে দিব। অল ক্যাপস করে দিয়ে লেখার কালারটাও আমরা চেঞ্জ করে ফেলি, হলো। এবার ফন্টের সাইজটা নিয়ে একটু কাজ করতে হবে। ফন্টের সাইজটাকে একটু বড় করি। ফন্ট কি এরকম থাকবে? এভাবে থাকবে না। তাহলে এটাকে একটু ছোট করব, আমরা ঘুরিয়ে দিতে পারি। আরেকটা কাজ করতে পারি, এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। সো কেমনে বুঝবো কোনটা কোন পয়েন্ট? দেখেন আমি যখন এই পয়েন্ট ধরে টান দিচ্ছি, তাহলে আমার কি লেখার শুরুতে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে এটা কোন পয়েন্ট, স্টার্ট না এন্ড? এটা এন্ড পয়েন্ট। আর এইটাকে যখন আমি মডিফাই করতেছি তখন এটা স্টার্ট পয়েন্ট। এখন দেখেন আপনাদের অনেকের এটা নড়বে না, এরকম হয়ে যাবে। কেন? কারণ দেখেন এই লাইনের উপরে যখন আসবো তখন দেখেন মাউসের নিচে ছোট্ট একটা অ্যারো থাকবে, ওই অ্যারো আসলে বুঝতে হবে, তখন আমি ওই লাইনটাকে নিয়ে মডিফাই করতে পারবো। আমরা যেটা করতে পারি, ওইটাকে ধরে আমরা আনবো নিচে
ডান দিকে, এটাকে আনলাম নিচে বাম দিকে, দেন লেখাটাকে সিলেক্ট করে আমরা বলবো সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইন করে এবার আমরা এটাকে ঘুরিয়ে ফেলি। পারফেক্ট। এখানে স্পেস দেওয়া নেই, স্পেস দিলাম। স্পেস, ওকে ঠিক আছে। থিঙ্ক ফন্টটা আর একটু বড় করা যায়, এটা রেগুলার না হয়ে এটা হবে থিঙ্ক সেমি বোল্ড। আচ্ছা, এরপরে গভর্নমেন্ট লেখা আছে। গভর্নমেন্ট লেখা কীভাবে লিখবো? লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে আমরা লেখাটাকে ঘুরিয়ে দিলাম। শিফট ধরে লেখাটাকে ঘোরাবো, তারপরে টাইপ টুল নিব, লেখার উপরে ক্লিক করে লেখাটাকে সিলেক্ট করব, এরপর আমরা এখানে লিখে ফেলবো গভর্নমেন্ট। এখন দেখেন এখানে গভর্নমেন্টটা যেভাবে লেখা, আমাদের এটা কি সেমভাবে লেখা? লেখা না। তাহলে লেখাটাকে সোজা করতে হবে। লেখাটাকে সোজা করব কিভাবে? ওই লেখাটাকে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করে এখানে দেখেন লেখার উপরে একটা ওই যে দেখেন সাদা আইকন দেখা যাচ্ছে, ওইটাকে ধরে একটু নিচে নামায় দেন। দেখেন লেখাটা সোজা হয়েছে। এবং এই জিনিসটা প্রথমে হবে না, আপনাদের কারোই প্রথমে হবে না। প্রথমে আপনাদের দেখবেন যে লেখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টান দিবেন, বলবেন স্যার আমার লেখা স্যার যায়গি, এরকম হয়ে যায় স্যার। হ্যাঁ, তারপর বলবেন যে স্যার আমার লেখা তো স্যার আপনার লাহান আয় না। হ্যাঁ, তাহলে আমার লাহান আয় না কেন? কারণ আসবে না, এটা প্রথমে কারোই আসে না। সো কয়েকবার প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন, দেখেন এই যে এখন আসতেছে, আমার আসতেছে না। এবং স্যার আমার লেখা যায়গি, আমার লেখা নাই, কন্ট্রোল জেড দিয়ে তখন ব্যাকে আসবেন। ব্যাকে এসে লেখাটাকে সিলেক্ট করবেন, ঠান্ডা মাথায় আগে খুঁজবেন যে ওই দাগটা কই আছে। ওই দাগটা এখানেও থাকতে পারে, আবার ওই দাগটা এখানেও থাকতে পারে। এবার ওই দাগের উপরে মাউসটা নিয়ে সুন্দর করে একটু নিচের দিকে টান দেন। হয়েছে এখন? এবার লেখাটাকে ধরে বড় করে দিই, এটাকে ঘুরায় ফেলি। হইল না? একটা ছিল। এবার এখানে স্টার আছে, তাহলে স্টারের জন্য আমরা এখান থেকে স্টার টুল নিয়ে স্টার নিতে পারি। আইড্রপার টুল দিয়ে নিলাম কালার, ওইটাকে কপি করে এখানে কালার দিব। এখন আপনি তো বলছেন যে তাহলে এটারে কপি করে এখানে বসাই, দেখেন তো হবে না। তাহলে এটাকে কিভাবে বসালে পারফেক্টভাবে আসবে? রিফ্লেক্ট করব। তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে না কপি করে যেটা কপি হলো এটা এখানে বসাই দিতে পারি। অথবা আমরা আরেকটা কাজও করতে পারি। দেখেন এখানে রিফ্লেক্ট করার পরে গেছে আমাদের টেনে বসানো লাগছে না, বাট আমি চাচ্ছি আমার টেনে বসানো লাগবে না, আমি রিফ্লেক্ট করার সাথে সাথে জায়গা মতো বসে যাবে। এটা কিভাবে করব? আমরা যাদেরকে রিফ্লেক্ট করতে চাই তাদেরকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটা টুল আছে দেখেন, এটার নাম হলো রিফ্লেক্ট টুল। এবার যখন কোনো কিছু রিফ্লেক্ট হয় অবশ্যই তার একটা কেন্দ্রবিন্দু থাকে, যে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমি রিফ্লেক্ট হব। তাহলে এটাকে আমি যদি রিফ্লেক্ট করতে চাই তার কেন্দ্রবিন্দু কোনটা বলেন তো? এটা তো রিফ্লেক্ট হয়ে এই পাশে আসবে, তাহলে কোন বিন্দুকে কেন্দ্র করে এই পাশে যাবে সে? বুঝি নাই, মনে করেন এই তো পাইছি। ধরেন এটা একটা কাগজ, এবার এই কাগজটা যদি আমি এরকম ভাঁজ করলাম, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। এখন অবশ্যই তার মাঝখানে একটা সেন্টার আছে না? সেন্টার আছে। তাহলে আমি যখন এখানে কোনো একটা অবজেক্ট রাখবো, এটাকে আমি বললাম যেটা রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে অবশ্যই এই পাশে আসবে, এবং তার সেন্টারটা কোনটা? মাঝ বরাবর। এখন আমি ওইটাই প্রশ্ন করছি, যেটাকে আমি যে রিফ্লেক্ট করব, কোন বিন্দুকে কেন্দ্র করে আমি রিফ্লেক্ট করব? কোন সেন্টারটা কোনটা হবে? হ্যাঁ, শেপ, এটার শেপ, এটার এখানে সেন্টার, সার্কেলের সেন্টার। গুড। আমরা সার্কেলের সেন্টারে এসে অল্টার ধরে যদি ক্লিক করি, আমার একদম জায়গা মতো বসে গেছে। এবার যদি ওকে দেই তাহলে কিন্তু ওই শেপটাই ওকে হয়ে যাবে। তাহলে কি দিতে হবে? কপি দিতে হবে। দিলাম। এবার সবগুলোকে ধরেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, দেন আমার বাংলাদেশের লোগো ডান। বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন আছে? ট্রান্সফার অপশন থেকে উল্টা করা যাবে, কিন্তু তারপরে লেখাটা নিচের দিকে থাকবে, উপরে আসবে না লেখাটা, তারপরে নিচের দিকে। বাট আমাদের তো লেখা উল্টা করা ফ্যাক্ট না,
লেখাটা সোজা করা ফ্যাক্ট, লেখাটা হচ্ছে বাঁকা মানে বিপরীত দিকে ছিল, এটাকে আমরা সোজা করব। তো ট্রান্সফর্ম থেকে করা যাবে কিন্তু এটা সোজা হবে না, বুঝতে পারছেন? তো সোজা করতে হলে আমাদেরকে ওই লাইনটা ধরে টান দিতে হবে আর কি। জি, আর কি প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অল্টার ধরে ক্লিক করছি, শুধু যে বিন্দুকে করব ওই বিন্দুতে ক্লিক করছি। আমরা বাকি জিনিস দেখবো, সমস্যা নেই, চলো আমরা নামাজটা পড়ে আসি। আচ্ছা বলেন, কার কি প্রশ্ন ছিল? তখন তো প্রশ্ন দিতে পারি নাই, এখন বলেন কি প্রশ্ন ছিল? নাই? চলেন তাহলে আরেকটা দেখাই এখান থেকে। আচ্ছা ও কোন গো? এটা এটা বিগ সেল, এটা এটা সেল টাইম। আচ্ছা আচ্ছা, এখানে এই শেপ বানানো দেখাবো না, শেপ বানানো আপনারা পারেন। লেখাটা কেমনে শোয়াবো সিলেক্ট করেন, লেখার কালার দেই, বড় করি। আর্ক, আর্ক থেকে আমরা এখান থেকে আসতে পারি হচ্ছে আই থিঙ্ক এটা আসবে, এইটা আসবে। এবার এটাকে একটু কমায় দিই। এবার এটাকে আমরা এক্সপান্ড করে ফেলি। আছে, রেকর্ড আছে, হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা আর কোনটা? গুগল বই পাইলেন? ও গুগল। আচ্ছা গুগল ফের দেখেন এই লেখাতে একটু কাহিনী আছে। লেখাতে কাহিনী বলতে উপরের লেখার এক কালার, নিচের লেখার আর এক কালার। তাহলে আমরা এখানে একটা লেখা লিখলাম গো গল্ফ থিং, ফন্টটা একটু চেঞ্জ হবে, বড় করি একটু, মাঝখানে একটা হাইফেন আছে। এখানে আমরা দেখতেছি লেখাটা উপরে একটা লেভেলে আছে, নিচের দিকে একটু উপরের দিকে উঠে গেছে। তাহলে এটা কোনটা হবে বলেন তো? আর্ক লোয়ার না? এই যে উপরের অংশটা লেভেল থাকবে, নিচেরটা একটু উপরে উঠে যাবে, উঠলো। এন্ড দেন আমি আলাদা আলাদা কালার দিতে পারতেছি না, তার কারণ কি? আমার আগে লেখাটা কাটতে হবে, আর কোনো একটা লেখাকে আমরা কাটতে পারবো না, ওই লেখাটাকে আগে শেপ বানাইতে হয়। তাহলে শেপ বানাবো কিভাবে? এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করলাম। এইবার আমরা একটা লাইন নিই, সোজা লাইন নিয়ে সিলেক্ট করব, পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, উপরের পার্টকে সিলেক্ট করে কালার দিব গ্রে, নিচের পার্টকে সিলেক্ট করে কালার দিব হোয়াইট। তবে এখানে দাঁড়িয়ে থাকে ও এর মাঝখানে ফিল আপ হয়ে গেছে না? তাহলে এই ও এর মাঝখানেরটা ধরে ডিলেট, মাঝখানেরটা ধরে ডিলেট। হয়েছে? বুঝতে পারছি? আচ্ছা এবার দেখেন এখান থেকে আরেকটা জিনিস আছে, আমি একটু এই বেসিক শেপটা বানায় দেখাই। আপনি যদি একটা শেপ বানাইতে পারেন আপনার বাকি কাজ ইজি হয়ে যাবে। পেন টুল দিয়েও বানাইতে পারেন, ঠিক পেন টুল দিয়ে বানানোটাই ইজি হবে এই জায়গাতে। এখান থেকে সেটা পরে সাইজ করি, এটারে উপরে উঠাই। আইরোপার কালার, আচ্ছা এটাকে, আচ্ছা এটা আলাদা বানাইতে হবে, এটা আলাদা থাকবে। আমি এটাকে হাইড করে রাখি। নিচের যে শেপটা আছে, নিচের শেপটার ক্ষেত্রে
এভাবে আসবো, থিঙ্ক এইভাবে আসা যায়। কার্ভ টুল, এটা থাকুক, এটা আর একটু এপাশে আসবে। ওকে, এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ওইটারে ধরে নিচে নিয়ে আসবো। এটা অ্যাঙ্কর পয়েন্ট যদি বাদ দিয়ে দেই কেমন লাগবে? নট ব্যাড। এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে, আচ্ছা এটা এইভাবে থাকুক। এখানে আরেকটা আমরা শেপ নিব, রেক্টেঙ্গেল। তো এটা এইভাবে পারফেক্টলি আসতেছে না। পারফেক্টলি না আসলে ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে, যেহেতু ওরা রেক্টেঙ্গেলটা আগে বানাই। এখন দেখেন রেক্টেঙ্গেলটা কিন্তু পিওর না, এটা উপরের দিক থেকে একটু উঠানো, খেয়াল করছেন? তাহলে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ ওয়ার্প, উপরের অংশ লেভেলে আছে, নিচেরটা উপরের দিকে উঠিয়ে দিলাম, ওকে করে দিব। এই পার্টটাকে আমরা করে দিব এক্সপ্যান্ড, ওকে করলাম। দেন আপাতত পরে লাগাই দিলাম। আইরোপার টুল, কালার, এইটা আর এইটাকে সিলেক্ট করব, দুইটাকে ধরে জোড়া লাগাবো। জোড়া লাগানোর পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা একটু বাইরের দিকে আসবে। এটার কালার হবে সাদা। এবার বুঝতে পারছেন আউটলাইনটা কীভাবে আসছে? চাইলেও এটাকে স্ট্রোক কালারে দিতে পারেন, আবার অফসেট পাথ করেও বাড়ায় দিতে পারে। আচ্ছা, এখানে গেল হচ্ছে এই ভেজাল। এবার বলেন আর কোনটা প্রবলেম হবে? আরেকটা প্রবলেম হবে আপনাদের এইটা। এখানে দেখেন ভিনটেজ লেখা, আচ্ছা ভিনটেজ লেখা তো একটু প্রবলেম হবে। প্রবলেমটা কি? তাহলে আমি এখানে লিখলাম ভিনটেজ, ঠিক আছে? লেখার কালার হবে সাদা। এখন বলেন তো এই যে কালো কালার আউটলাইন, এটা কিভাবে দিব? স্ট্রোক কালার দিলেই হয়ে যাবে। তাহলে আপনি স্ট্রোকে এসে স্ট্রোক দিবেন, স্ট্রোকটা একটু বাড়াইতে হবে। এই যে দেখেন, হয়েছে? হয় নাই। তাহলে এটা এইভাবে হবে না। এটা কীভাবে করতে হবে? ফার্স্ট অফ অল এই লেখাটাকে আপনি এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড করার পরে অবজেক্ট পাথ, অফ পাথ, অফসেট পাথ করে এটাকে বাড়ায় দিব, ওকে করব। সবগুলা শেপকে আমি বলবো হচ্ছে ইউনাইট। ইউনাইট করে দেন আমি যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই ব্ল্যাক, এটা যাবে পিছনে। আনগ্রুপ, হয়েছে? বুঝতে পারছি? মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এই শেপকে ধরবো, মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু, সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, আবার অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। ওইটাই শর্টকাট দিয়ে তখন করলাম। এই যে সেন্ড ব্যাকওয়ার্ডের শর্টকাট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট। আচ্ছা, ব্যাপারটা কী হয়েছে আবার দেখাই। প্রথমে লিখলাম ভিনটেজ, ঠিক আছে? ভিনটেজ লেখার পরে এখানে দেখেন কালারটা কি? সাদা কালার না? এবার সাদা কালারের উপরে আমার কি আছে? একটা ব্ল্যাক কালারের আউটলাইন আছে। তাহলে আমাদেরকে প্রথমে এই লেখাটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, আগে এটাকে শেপ বানাইতে হবে। তাহলে বানাবো কীভাবে? অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ডে আসি,
এটাকে ওকে করে দিলাম, হইল। এখন আমার তো ওই ব্ল্যাক কালার আউটলাইনটা লাগবে, তাহলে ব্ল্যাক কালার আউটলাইন নেওয়ার জন্য আমরা আসবো অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে এসে আপনাদের হয়তো একদম 1 থাকবে, এটাকে আপনারা একটু বাড়ায় দিবেন। তো এই ধরেন একটু করে 2 করে দিতে পারি, 2 করে দিয়ে দেন আমি বলবো হচ্ছে ওকে। এখন দেখেন আমার এই যে আউটলাইন, এটার কালারটা কি? ব্ল্যাক। আর আমাদেরটা কি কালার? তাহলে আমরা এখান থেকে কালার বলে দিব ব্ল্যাক কালার। হয়েছে? অনেক সময় এরকম হয়, যখন আপনি এটাকে আউটলাইন করবেন তখন শেপগুলো উপরে চলে আসে। উপরে চলে আসলে তখন ওই যে সেন্ড টু ব্যাক দিয়ে নিচে দিয়ে দিব, বা সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিয়ে পিছনে পাঠিয়ে দিব। তারপরে কার কার মাথার উপর দিয়ে গেছে বলেন, আবার বুঝাবো। গুড। যেমন আমি এখানে লিখলাম ফুয়াদ, ঠিক আছে? ফুয়াদের কালার দিব সাদা, ঠিক আছে? এখন এই সাদা কালার করার পরে এটাকে আমার একটা টেক্সট আছে, এখন এটাকে একটা শেপ বানাইতে হবে। তাহলে শেপ বানাবো কিভাবে? এক্সপ্যান্ড করে। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড বললাম ওকে। এবার আমি চাচ্ছি ফুয়াদের পাশে এরকম একটা বর্ডার থাকবে ব্ল্যাক কালারে, ঠিক আছে? তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা এখানে একটা স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোক কালার দিয়ে এটা বাড়ায় দিতে পারি। তো স্ট্রোক কালার বাড়ায় দিলে দেখেন তো এইটার মতো কি হচ্ছে? এটার মতো হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, তাহলে আমরা বুঝলাম যে এটা স্ট্রোক কালার দিয়ে করা যাবে, স্ট্রোক কালার দিয়ে করা যাবে না। তাহলে আমার ওই একই শেপই লাগবে, শেপটাকে চারপাশ থেকে সমানভাবে বড় করতে হবে। তাহলে কোন একটা শেপকে চারপাশ থেকে সমানভাবে বড় বা ছোট করার জন্য আমরা কোন অপশনটা ব্যবহার করি? অফসেট পাথ। তাহলে অবজেক্ট, অফসেট পাথ। তাই না? আমি একটু বড় করে দিলাম। বড় করে আমরা দেখতেছি এখানে একটা জিনিস দেখেন, এই যে কর্নারগুলো একটু রাউন্ড করা না, একটু দেখছেন হালকা একটু রাউন্ড করা। আমরা রাউন্ড করব কিভাবে? অবজেক্ট, পাথ, অফ পাথ। এখানে বাড়ায় দেওয়ার সাথে সাথে দেখেন জয়েন, এটা মিটার দেওয়া আছে, মিটার থেকে আমরা যদি বলে দিই রাউন্ড, এখানে দেখেন আমি এখনো রাউন্ড দেই নাই। এই কর্নারগুলোতে একটু খেয়াল করেন, আমি যেই রাউন্ড দিলাম কর্নারগুলো কি হয়ে গেছে? রাউন্ড হয়ে গেছে। এন্ড দেন আমি বললাম ওকে। এবার বর্ডারের কালার দিব ব্ল্যাক কালার। হয়েছে? এখন যখন আমি এখান থেকে পাথফাইন্ডার থেকে সবগুলোকে একসাথে করব, তখন দেখেন শেপগুলো একসাথে জোড়া লেগে যায়। জোড়া লাগার কারণে শেপটা কই চলে আসে? উপরে চলে আসে। আর উপরে যখন চলে আসবে, আপনারা কি ওইটারে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন না? আনগ্রুপ করে তারপর শুধুমাত্র বাইরের আউটলাইনটাকে ধরে আমি যদি বলে দেই সেন্ড টু ব্যাক, বুঝছে? বুঝতে পারছি এখন? তারপরে কার কার মাথার উপর দিয়ে গেছে? গেছে? নাই, ঠিক আছে। এবার আসি, আমরা তো ফুয়াদ লিখলাম, এবার ফুয়াদের পিছনে দেখেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের কি লাগবে? কিছু লাইন লাগবে। এবার এই লাইনগুলো আমরা দেখতে পারতেছি একটু রাউন্ড করা, তাই না? মানে কর্নারগুলো রাউন্ড করা। তাহলে আমরা আগে একটা কালার নেই, কালার হবে এরকম একটা কালার। দেন আমাদেরকে এটা কি রাউন্ড? রাউন্ড না। তাহলে স্ট্রোক থেকে এসে আমরা যদি বলে দিই রাউন্ড জয়েন, ওই যে রাউন্ড হয়েছে। এবার আমরা স্ট্রোকটাকে একটু মোটা করতে পারি, মোটা করে কন্ট্রোল ডি যদি দেই, হইল। কিন্তু এটা তো আছে কিসের মধ্যে বলেন তো? সার্কেলের মধ্যে। আমাদেরটা কি সার্কেলের মধ্যে না? তাহলে সার্কেলের মধ্যে করব কিভাবে? অনেক কঠিন। একটা সার্কেল নেবেন, তারপর সবগুলাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিব, অল্টার ধরে। শেপের ভিতরের গুলা কাটে, তাহলে হ্যাঁ এটা হইতে পারে, শেপের ভিতরে একটা সিলেক্ট থাকতে পারে। এখন দেখেন আমরা যদি শেপগুলাকে কেটে দেই তাহলে একটা প্রবলেম। হ্যাঁ আমার হয়তো এটা মানে সার্কেলের মধ্যে আসতেছে, কিন্তু সার্কেলের মধ্যে আসলেও এটা দেখেন তো মানে এটা যেরকম টোন দিচ্ছে বা ভাইব দিচ্ছে, এটা কি ওরকম ভাইব দিচ্ছে না। তাহলে আমাদেরকে যেটা করা দরকার, আচ্ছা এটা একটু বাঁকা করা, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এগুলোরে ধরি, ধরে একটু বাঁকা করে দেই। সবই ঠিক আছে, এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক। এবার আপনার শেপকে কাটাও লাগবে না, কিছুই করা লাগবে না, সবগুলোরে ধরবেন সার্কেল সহ, মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওই যে একদম প্রথম হোমওয়ার্ক মনে আছে? শেষ। বুঝতে পারছি? আচ্ছা এখন যদি এটা সার্কেল না হয়ে এটা একটা চতুর্ভুজ হইতো, সেম বুঝছেন কিন্তু হয়েছে? আচ্ছা তাহলে আমরা যেই শেপে ক্লিপিং মাস্ক করবো ওই শেপে কি হবে, ব্যাপারটা বসে যাবে।
তাইলে এই সুন্দর ব্যাকগ্রাউন্ড এটা বানাইতে পারবো। আচ্ছা, ভিনটেজ লেখার পিছনে ব্ল্যাক বর্ডার দিতে পারবো, লেখা তো লিখতে পারবো। আচ্ছা, এখান থেকে এইটা আছে, এই যে কিছু ঢেউ ঢেউ শেপ আছে, এটা আমার কাছে তাবিজ আছে, কিন্তু তাবিজ আমি এখন দিব না, একটু কষ্ট করেন তারপরে তাবিজ দিব, ঠিক আছে? আচ্ছা, আমেরিকান লেখা, এই আমেরিকান লেখা কেমনে লিখবো? শেপ তো বানাইতে পারবো, শেপ নিয়ে প্যারা আছে। এবার চলেন লেখা, না আমেরিকান বাদ দেন, ধরেন প্রিয়ম লিখলাম, ঠিক আছে? না প্রিয়ম না, প্রিয়মের লেখা অনেক লিখছি। জ্বর আসছে কার? কি নাম? রুকন। এই যে জ্বরে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে রুকনের নাম নিলাম, নেওয়ার পর এই যে অন্যের উপরে হেলে পড়ে গেছি, ঠিক আছে? এখন ধরেন রুকনের কি হয়েছে, এই যে জ্বর এলে কি হয়, মাথায় ব্যথা হয় না? হ্যাঁ, তাহলে এই যে এটার কি অংশ, এই যে মাথাটা নামছে, নিচের অংশ লেভেলে আছে, মাথাটা নামছে, তাহলে মাথা নামাবো কেমনে? সিলেক্ট করব, এখানে আসবো, এখান থেকে বলে দিব আর্ক আপার, এরপরে হ্যাঁ এটা কি বড় হবে না, এটা এই যে নিচের দিকে নামবে। তাহলে এখানে মনে করেন রোকনের জায়গায় লেখা আমেরিকান, তাহলে তো এটাও সেম জিনিস, নিচেরটা লেভেলে আছে, উপরেরটা নেমে গেল, বুঝতে পারছি? আর বাকি শেপ, হ্যাঁ নিচে কোনটা? ওই যে শ্যাডো, শ্যাডো থাক, আপাতত না দিলেও চলবে, শ্যাডো যেহেতু আমি দেখাই নাই এখন আপনাদের, শ্যাডো না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আর কোনটা আছে? আই থিঙ্ক আর কোনোটা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এই যে এটা একটা রেট্রো ব্র্যান্ড, শেপ যেখানে বড় লেখা এখানে বড়, শেপ যেখানে ছোট লেখা এখানে ছোট, বাট এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা দেখা দেই, তাহলে আপনাদের আর হোমওয়ার্ক করতে সমস্যা হবে না। এখান থেকে শেপটা কই গেল? এই যে এটা না শেপটা, এখান থেকে এটা নিয়ে আসি আমি, থিঙ্ক লাইন নেই, একদম মাঝ বরাবর আমি ভাগ করে ফেললাম, এটা বাদ। এখান থেকে দুইটা দুইভাবে আছে, তাই না? ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এরকম আছে না শেপটা? এবার এই দুইটাকে আমি কি করব? ইউনাইট করলাম। ইউনাইট করার পরে ওই শেপটাকে আমরা সমানভাবে ছোট করব। কি করব? ছোট করব। কিভাবে করতে হয়? মারুম দুইটা এখন অফসেট পাথ করতে হবে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাকে ছোট করলাম, ওকে করব। ওকে করার পরে যে কোনো একটা কালার দিলাম, কোনটা? আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি বললাম যে রেট্রো ব্র্যান্ড, তাই না? রেট্রো ব্র্যান্ড, লেখাটা বড় হবে। এবার বলেন তো, এবার এই শেপটা ছোট করার কারণ কি? কারণ আমি যদি এটা না নিতাম, মনে করেন এই শেপটা নাই, ঠিক আছে? এবার আমি ওইটারে দিয়ে যদি শেপটা উপরে নিয়ে আসি, ওইটাকে দিয়ে যদি আমি বানায় ফেলি, ব্লেন্ড না সরি কই গেল, এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, ওইটা দিয়ে যদি বানাই তাহলে আমার শেপটা কই গেল, তাই না? এই জন্য আমরা ওই শেপ দিয়ে বানাচ্ছি না, আমরা কি করতেছি? ওই শেপের একটা কপি করলাম। এবার ওই কপিটা আমরা নিয়ে আসবো, কপিটা সবার উপরে থাকবে, লেখা আর শেপ দুইটাকে ধরবো, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। এবার লেখা আর শেপ দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে দিব। हो गया? উপরে নিচে আশরাফ, ওরে কি করতাম? দেখেন দেখেন লেখা নেই। আজকে ইলাস্ট্রেটরের কত? আজকে হইলো 12 নাম্বার ক্লাস। আজকে যদি এরকম প্রশ্ন করে, এই যে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আবার এই যে লেখাকে সিলেক্ট করব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ওই যে শর্টকাট দেওয়া আছে। নেক্সট ক্লাস থেকে যদি কেউ এর শর্টকাট জিজ্ঞেস করছে, ওটা দাঁড় করে রাখুন, আমি না আমি জিজ্ঞেস করব কোন কোন শর্টকাট আছে, কেমনে করছে, একজন একজনের ধরে ধরে জিজ্ঞেস করব। মুখস্থ করবেন, কাজ করবেন। কারণ শর্টকাট তো বসে বসে মুখস্থ করার জিনিস না। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটা কয়জন মুখস্থ করছেন বলেন? এটা বোঝার জিনিস, ঠিক আছে? তো এখন বুঝবেন কেমনে? কাজ করতে করতে বুঝবেন। আর আপনারা কাজ করেন না, আমি জানি। কাজ কেমনে আপনাদের দিয়ে করাইতো, এই তাবিজ আমার কাছে আছে।
কাজ করলে কি এই প্রশ্ন আসতো বলেন তো? আমি ওই কোনটা ধরে স্যার আমি বহুত বড় হই আচ্ছা ঠিক আছে, কোনটাতে সমস্যা বলেন? নাই হয়ে যায় নাই হয়ে যায় মানে ওরকম সেন্টু ব্যাকওয়ার্ড লে কালার সাথে মিশে নাই হয়ে যায় কালারের সাথে মিশে নাই হয়ে যায়। একবারে বলে যায় এটা সাদা হয়ে যায় দাঁড়ান, আমার প্রবলেমটা আগে বুঝতে দেন। এই হলো শেপ, এটা হলো লেখা। আপনি কারের পিছনে পাঠাবেন? লেখাটা সেন্টারে লেখাটার পিছনে পাঠাবেন, তাহলে কেমনে পাঠান প্রসেসটা বলেন? রাইটে রাইটে ক্লিক করলাম, তারপর রাইট অ্যারেঞ্জ সেন্টু ব্যাকওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। ওই যে ওভাবে ভিতরে লেখাটা উঠছে না, ওই যে ওটা এরকম এটা জি আরেকটু বুঝি, দাঁড়ান। আপনারা আশাহত হবেন না, এই তো শেপ হইছে। এবার হইলো এটারে কি করতাম? অফসেট পাথ করবো এটারে, সরি এটা তো রিভার্স করে ফেলছি। পাথ অফসেট পাথ নেন, অফসেট পাথও করলাম, এটার কালারও চেঞ্জ করে দিলাম। তারপরে কি করতাম? লেখা আনতাম, আনলাম লেখা। এরপর ওইটারে পিছনে নিয়ে ওটার ভিতরে ঢুকাই ওইটারে করবেন না, কোনটারে পিছনে নিব এটা কোন? কোনটারে পিছনে নিতাম? লেখা, লেখারে পিছনে নিতাম। আচ্ছা এই যে নিলাম, কোনটা দিব? সেন্ড ব্যাকওয়ার্ড না সেন্ড টু ব্যাক? না সেন্ট ব্যাকওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা দিলাম, তারপর ওই তো গেছে না হ্যাঁ কে বেঁচে গেছে না? গেছে তো। আমরা তো দিলাম লেখাটা কি সবার উপরে ছিল না আগে? এই যে সবার উপরে ছিল, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম, গেছে না? তো আমার বলে তো অন্য কিছু সমস্যা আছে সিলেক্ট করে কি করবো এটারে? অবজেক্ট, এটা শর্টকাট হচ্ছে এই যে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা শর্টকাট কন্ট্রোল অল্টার সি। এখন বলেন এই যে এইটাকে ধরলাম, এটারে ধরলাম, কেমনে হইলো? অল্টার কন্ট্রোল সি। কতদিনে হইলা অতদিনও কইলাম কই, এখানে তো লেখাই ছিল। আপনারা যদি না দেখেন এটা কি আমার দোষ? এখানে তো লেখাই আছে। আপনার তাবিজ ছাড়া খুঁজে খুঁজে পাওয়া না হ্যাঁ, খুঁজবেন। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সেটা হইলো। আচ্ছা বলেন তার আগে এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আর কোনটা পারবেন না বলেন? আই থিঙ্ক আর কোনোটা প্রবলেম হওয়ার কথা না। এটা এটাতে কি প্রবলেম হবে? এখানে তো লেখাটা এই যে দেখেন, লেখাটা উপরে লেভেলে আছে, নিচের থেকে একটু উপরের দিকে উঠানো, তাহলে এটা আর্ক লোয়ার। এই শেপটা, না স্যার ওই দুটো দেখে আইছে যেটা এটা এই শেপটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করি। একবারে সিলেক্ট করাইলে আমি এত কষ্ট করতাম। দিলাম। এরপরে এখানে কেমন আছে? আচ্ছা ধরেন এখান থেকে আমি যদি উপরে একটা শেপ দেই, ওই যে মাথা খাটায় না, মাথা খাটাবেন। বলেন আর কি সমস্যা আছে? আচ্ছা এতটুকু পর্যন্ত যদি শেষ হয়, হোমওয়ার্ক কিন্তু আরেকটা বাকি আছে, এই যে এটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে এটা সহজ আছে, এটা বেশি কঠিন না। কেন? কারণ এখানে আপনাদের শুধুমাত্র যে লেখা, এখানে আপনাদের লেখাগুলো নিয়ে কাজ করতে হবে এরকম না, জাস্ট লেখাটা লিখবেন, এক্সপ্যান্ড করবেন। যেমন আমি কোনটা দেখাবো? স্পাইসি। দেই, এরপরে হইলো যে লিখলাম
স্পাইসি। ক্যারেক্টার প্যানেল থেকে অল ক্যাপস উঠে যাবে, ফন্ট চেঞ্জ হয়ে যাবে। থিঙ্ক এটা রেগুলার না, এটা হবে বোল্ড, বড় করে। লেখাগুলো একটার একটার সাথে লেগে গেছে, তাহলে এখানে ট্র্যাকিং বাড়াইতে হবে না কার্নিং কমাইতে হবে? কি কমাইতে হবে? ট্র্যাকিং না কার্নিং না লেডিং? ট্র্যাকিং কি জিনিস ছিল? প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে দূরত্ব। তাহলে আমরা স্পেসটা কমায় ফেললাম, ঠিক আছে? কমিয়ে এবার এই লেখাটাকে আমরা একটা শেপ বানাবো। কিভাবে বানায়? অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে করলাম, এটা একটা শেপ হয়ে গেছে। দেন এগুলাকে আপনি ইউনাইট করে ফেলেন। এরপরে এই মরিচটা আলাদা বানাইতে হবে। মরিচ যদি পারফেক্ট না হয় কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট 95% যাতে মিলে। আমি তো জানি আপনারা কেমন, তো জানি তাসিনের মতো তো মানুষ আছে, এজন্য যদি 100% মিলাতে নাও পারেন কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট 95% যাতে মিল থাকে, এটাই সহজ। মিলছে? ঠিক এখানে আসি। এইভাবে আসবে। আনলাম, এটার কালার হবে হোয়াইট কালার। কালারটা এখানে নিয়ে আসবো। দেখেন আমার এটা পারফেক্টলি হবে না, তার কারণ এটার যে ফন্ট আর এটার ফন্ট কি সেম? ফন্ট সেম না, এই জন্য এটা সেম হবে না, এই জন্য প্রবলেম নেই। সেম যদি না হয়, যতটুকু কাছাকাছি হয় ততটুকু করবেন। আসি, রাখলাম। সবগুলো শেপকে সিলেক্ট করব, শেপ বিল্ডার। থিঙ্ক এইটা এদিক থেকে বাদ যাবে, এরকম। এখানে ওকে, মাঝখান থেকে দেখেন একটা এই যে কি আছে, ক্র্যাক আছে। তাহলে ক্র্যাকের জন্য আমরা পেন্সিল টুল তো নিতেই পারি। তারপরে আমরা এটারে স্মুথ করার জন্য স্মুথ টুল ইউজ করতে পারি। কালার দিব ব্ল্যাক কালার, ওই ক্র্যাকটাকে ধরে এই তো নিচে এনে বসায় দেন। হয়েছে? আচ্ছা, তাহলে এই ক্র্যাক যদি পারি, এই যে এখানে একটা আরেকটা ক্র্যাক আছে, এটা কেমনে করব? এই ক্র্যাকটা ক্র্যাক মানে কি? ভাঙ্গা না? তো ধরেন আমি লিখলাম ভাঙ্গা, ঠিক আছে? ভাঙ্গা লিখলাম। লেখার পরে দেখেন এখানে লেখাটা একটু খেয়াল করেন তো, এখানে লেখাটা একটু উপরের দিকে উঠানো, ওই যে একটু বাঁকা করা, তাহলে আর্ক করা। তাহলে আমরা এখান থেকে আর্ক করলাম, এটা 0 করে দিই। ওই তো আর্ক হয়েছে। ওকে করব, অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে করলাম। এবার সব ফন্টের ক্ষেত্রে আপনাদের ইউনাইট করতে হবে না, এই ফন্টটা একটু ঝামেলা আছে জন্য এটাতে ইউনাইট করলাম। এখানে দেখেন ভাঙ্গা আছে, তাহলে এই ক্র্যাকটা আমরা পেন্সিল টুল দিয়ে তো বানাইতেই পারবো। কীরকম? ধরেন যে এখান থেকে আসলাম, এভাবে আসলাম, সিলেক্ট করব, সরি এটা না, সিলেক্ট করলাম, এটাকে আগে সিলেক্ট করি, একটা কালার দিই। এটাকে কি আমরা বলতে পারি না যে মাইনাস ফ্রন্ট? পুরোটা গায়েব হয়ে গেছে। গায়েব হইলো কেন? কারণ আমার লেখাটা আমরা আনগ্রুপ করি নাই। লেখাটাকে আগে আনগ্রুপ করতে হবে, শুধুমাত্র লেখা আর ওই অক্ষরটা সিলেক্ট করতে হবে, এন্ড দেন আমরা যদি বলি মাইনাস ফ্রন্ট, চলে গেছে। পারবো? আচ্ছা, এরপরে আরেকটা আছে হইলো পিজা। পিজা ইজি আছে। স্পিক এগেইন পারবো? এখানে আসি, স্পিকের ক্ষেত্রে এটা কেমনে বানাবো? এটা পেন টুল দিয়ে বানায় ফেলেন,
এছাড়া আর কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, আরেকটা কাজ আছে, এটা পেন টুল দিয়ে লাগবে না কিন্তু, এটা জাস্ট রেক্টেঙ্গেল বসায় দিবেন। এখানেও আবার পেন টুল বসালে যারা বসাবে তারা বোকা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আই থিঙ্ক আর কোনোটা প্রবলেম হওয়ার কথা না। মোটামুটি সব পারা যাবে। এগেইনের জি কি করবেন? আগে ফার্স্টে লিখবেন এগেইন, লেখার পরে ভিউ অফ করে দিই, সরি দাঁড়ান, এটা সাইজ করি আগে। করলাম বড় হাতে সব, তারপরে বড় করি, এটা আরেকটু মোটা হবে, এটা বলবো ব্ল্যাক করে অবজেক্ট এক্সপ্যান্ড ওকে করলাম। বা এটাকে আমরা লেখার ক্ষেত্রে আমরা আউটলাইনও করতে পারি। লেখা মানে দেখেন এটা তো একটা লেখা, তাই না? তাহলে লেখাকে আমরা আসবো টাইপ, টাইপ থেকে আমরা বলবো ক্রিয়েট আউটলাইন, ওই যে শর্টকাট দেওয়া আছে শিফট কন্ট্রোল ও বললাম, তাও এটা এক্সপ্যান্ডের কাজ করবে। কারণ অনেক বলদের বলদ কি করবে, স্যার আমার তো আউটলাইন আয় না, আরে এটা কি লেখা না এটা শেপ। তাইলে লেখার ক্ষেত্রে টাইপে যে তখন আসবে আউটলাইন, আর শেপের ক্ষেত্রে করতে হবে এক্সপ্যান্ড। বুঝতে পারছি? লেখার ক্ষেত্রে দুইটাই করা যায়, এক্সপ্যান্ডও করা যায়, আউটলাইনও করা যায়, দুইটাই করা যায়। আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমার জিটা কি লাগবে, তাহলে জিটা বাদ। এই অ্যারো বানাবো কেমনে, স্ট্রোক কালারে নেই, কোনটা সরে সাইলেন্ট। দেখেন এই সাইলেন্ট, এটারে নিয়ে আসলাম, নিচেরটা কেমনে নিব, রিফ্লেক্ট ওকে না কপি, রিফ্লেক্ট হরাইজন্টাল, এবার কপি, এবার ওকে, দুইটাকে সিলেক্ট করেন, ছোট করে দেন, ঠিক আছে। কি হয়েছে প্রিয়ম, কোন পেন টুল দিয়ে কাজ করার সময় 1 মিনিট, এই যে হ্যাঁ নিচের দিকে বলতে, ও আচ্ছা, এই যে এরকম হয়ে যায়, এই যে এরকম চলে যায়। হ্যাঁ, এটা তো বলছিলাম যে পেন টুল ধরাধরি করলে কি করতে হবে, এই জিনিসটা লক না, এই যে এই এটাকে ছোট্ট করে ড্র্যাগ করতে হয়, আপনি মেবি বড় করে ড্র্যাগ করছেন, তার কারণে এই যে নিচের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন, ছোট করে ড্র্যাগ করতে হয়। এ প্রিয়ম ভালো হয়ে যাও, বলেন আর কার কি সমস্যা আছে। ফ্লাই, এটা আমি কয়টা দেখাইছি, দাঁড়ান গুনি, 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো আপনাদের, আমি আর দেখাবো না, থাকুক। সব আমি করলে কেমনে হবে, আপনাদের জন্য কিছু রাখি। আর এই যে দেখেন আরেকটা জিনিস, এখানে অনেকগুলা কাজ করছি না, আমি অনেকগুলা কাজ করছি না, এই যে অনেকগুলা কাজ করা আছে। এবার এখান থেকে যদি কন্ট্রোল এস না দেই, তাহলে কিন্তু পরে যে আবার কান্নাকাটি করা লাগবে গ্রুপে যায়। যখন দেখেন একটা কাজ করবেন, যখন ফাইলটা নতুন করে নিবেন, বুঝতে পারছেন, এই যে ফাইলটা আমি নিলাম, নিয়েই আগে ফাইলটাকে সেভ করবেন আগে, ঠিক আছে। মেইন ফাইল সেভ করছেন, সেভ করার পরে হ্যাঁ স্যার কি হয়েছে, এখানে সেভ আসে না, দাঁড়ান না সাপোর্ট টিমে না, সাপোর্ট টিম এখানে আছে, দাঁড়ান সাইজ করতেছি এটা। এই যে দেখেন এরকম আসে, হ্যাঁ এরকম আসার কারণ হচ্ছে আপনি ফাইলটাকে একবার সেভ করছেন, যার কারণে এরকম হয় না। পুরা নতুন, নতুন নিলাম,
নেওয়ার পরে ফাইল থেকে তাও আসে না। আচ্ছা যদি এভাবে না হয় তাও কোনো সমস্যা নেই, আপনি যেটা করবেন সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজে এসে তারপরেও কিন্তু এই যে দেখেন ইলাস্ট্রেটর মেইন ফাইলটাও সেভ অ্যাজ দিয়েও সেভ করা যায়। তো সেভ দিয়ে যদি না হয় সেভ অ্যাজ দিয়ে করবেন, ঠিক আছে? আমরা ওভাবে করছি যে ডি ড্রাইভে ছিল কিন্তু ফাইলে কাজ ছিল, ফাইল আছে কিন্তু কাজ সব এগুলা নিয়ে তো প্যারা খান না, শুরুতে এরকম হয়, ঠিক আছে? আমার কত এরকম হয়েছে জানেন, কাজ করছি, কাজ করে লাস্ট টাইম ডেলিভারি, ক্লায়েন্টের ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার সময় ফাইল সেভ করি নাই, ফটোশপ ক্র্যাশ করছে, ফাইল শেষ। এরপরে আবার এরকম হয়েছে যে কাজ করছি, কন্ট্রোল এস দিব, কারেন্ট চলে গেছে, ঠিক আছে? সো ক্যারিয়ারে এরকম দুই একটা ইনসিডেন্ট থাকতে হয়, এটা শুধু আপনার একার না, এটা আমারও হয়েছে, আমার সাথে হয়, এগুলো কোনো মেজর ইস্যু না, এগুলো হবে স্বাভাবিক, এগুলো এত মানে মেজর করে নিয়ে না, এগুলো লাইটলি নেন, এগুলো হয় রেগুলার। স্যার আমার একটা কথা ছিল স্যার, বলেন। আমার তো একদিন কারেন্ট গেছিল, হ্যাঁ আর ওই পুরো আসা ছিল, বলেন আমরা শুনতেছি। পরে যখন রেস্টুরেন্টে ঢুকছি, হ্যাঁ। তখন রিসেন্ট ফাইলে ঢুকছি, তখন আমার সব কিছু আবার চলে আসছে। এখন আপনি কি চান যে আপনার সব চলে যাক? আসলে তো ভালো, বাট বেশিরভাগ ক্ষেত্রে আসে না, অনেক সময় রিকভারি ফাইল থাকে, রিকভারি ফাইল ওকে করে দিলে আসে, রিকভারি ফাইল যদি না আসে তাহলে এটা আনার চান্স নেই, ঠিক আছে? আর কি প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? স্যার এটা দেখেন স্যার আবার বলেন ওই যে একটা লাইন নেওয়া লাগে ওই যে কন্ট্রোল ডি দিয়ে বারবার, হ্যাঁ ওইটা আবার একটু বলুন। ওইটা আবার বলবো, একটা লাইন নিব, এই সাইলেন্ট, লাইন নেওয়ার পরে কালার দেই, স্ট্রোকটা একটু বাড়ায় দিব, অল্টার ধরে কপি করব, তারপরে কন্ট্রোল ডি, বুঝতে পারছি? ঠিক আছে। আর কি, আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম তো এখন নাই, প্রবলেম কখন হবে? কাজ করতে যেয়ে প্রবলেম হবে, ঠিক আছে? কাজ করেন, প্রবলেম সলভ করে দিব না। হ্যাঁ স্যার বলেন। কাজ করার সময় পুরো সাদা হয়ে যায় স্যার। এরকম কন্ট্রোল ওয়াই আমার অথবা আরেকটা হয়, এই যে দেখেন না স্যার এটা এরকম, না স্যার সবগুলো চলে যায় স্যার সাদা হয়ে যায়। এরকম। ওরা স্যার ওরকম হয়েছে স্যার। এটা গত ক্লাসে সমাধান দিছিলাম, যে সমাধান বলতে পারবে তারে মনে হয় দেখি চকলেট আছে নাকি। না চকলেট নাই আজকে, খাওয়া ফেলাইছি, খুঁজলাম না, এই জন্য আমি বলি নাই চকলেট দিব, আগে খুঁজছি আছে নাকি। স্যার আমার পেজটা ডাইরেক্ট ঘুরে গেছে। ও হ্যাঁ, এই যে পেজ এরকম হয়ে গেছে, এই যে পেজ ঘুরে গেছে, আবার কারো এরকম হইতে পারে, এই যে পেজ ঘুরে গেছে, উল্টা হয়ে গেছে পুরা। এই যে দেখেন নিচের দিকে, এখানে দেখেন, এখান থেকে বলে দিবেন 0, ওই যে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? আর কি, আর কারো কোনো প্রবলেম নাই? ওকে গাইজ, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। অ্যাটেন্ডেন্স যাদের বাকি আছে অ্যাটেন্ডেন্স দিয়ে যান।